এবার কিন্তু সে ধরনের ভোটের কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে দেখছি না। না দেখার মূলত কারণ হলো অনেক জায়গায় দর্শকরা মানে ভোটাররা মনে করছে নির্বাচন পাক্ষিক। আবার অনেক জায়গায় ভোটাররা এমনও মনে করছে এই নির্বাচনে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ না থাকলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা অনেকগুলো বছর থেকে দেখছি এই দেশে মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি। আবার আমরা এটাও বলতাম যে দেশে আসলে ভোট হয় দুই ভাবে, একটা হলো প্রো আওয়ামী লীগ, একটা হলো এন্টি আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগের পক্ষে একটা লোক ভোট দেয়, আর আওয়ামী লীগের বিপক্ষে যারা আছে তারা বিএনপি জামাতের মানে ভোট দেয়। তো এবার তো আওয়ামী লীগই নাই, মানে যেটা মূল স্রোত সেটাই নাই। তো এখন ভোটটা কি হবে? এখন ভোটটা হবে প্রো বিএনপি এবং এন্টি বিএনপি, এই তো হবে এবার ভোটটা। তো এন্টি বিএনপি যারা আছেন তারাও খুব একটা যে সরব আমার কাছে তা মনে হয় না। যারা বিএনপির উপর আনহ্যাপি তারাই কিন্তু এবার যে বিএনপির বাইরে এন্টি বিএনপি মানে জামাতকে হয়তো ভোট দিবে। এরকম সংখ্যা একদম কম না। আবার ইলেকশনের গত 24-এর পর থেকে নানা ঘটনার প্রেক্ষিতে আমাদের এই দেশে কিন্তু এরই মধ্যে এন্টি বিএনপি একটা স্রোতের জন্ম হয়েছে। তো তারা যদি জামাতকে ভোট দিয়ে তাহলে রেজাল্ট অন্যরকম হবে। কিন্তু এই যে একটা হতে পারে হবে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা আলোচনা দেখি না। মনে করেন পাড়ার দোকানে যান, আপনি নির্বাচন নিয়ে কোনো আলোচনা করে না, এবং যারা আলোচনা করতো আগে তারা যেন আলোচনা করতে ভয় পায়। এই ভয়ের জায়গাটা এই সরকার দূর করতে পারে না, যে কারণে এই নির্বাচনে মানুষের আগ্রহ খুব বেশি কেন। তবে নির্বাচন একটা হবে, হওয়ার পর কি হবে এটা নিয়ে আবার আরেক আলোচনা। মাসুদ ভাই, আপনি নির্বাচনে এই প্রসঙ্গটাই গেলেন। আমি আসলে আপনি যেটা বলছেন আমি গ্রামগঞ্জে দেখে এসেছি যে আগে যে নির্বাচন দেখেছি 91, 96, 2001, 2008 পর্যন্ত ওই আবহ কোথাও আমার চোখে অন্তত পড়ে নাই। আমি একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি হানা ভোট নিয়ে বহু কিছু আছে, তর্ক আছে। অনেকে বলেন যে হাতে তো এমন কিছু প্রস্তাব আছে যেগুলো আসলেও দেশের জন্য ভালো। আমি ওই জায়গায় না গিয়ে বলবো যে হানিয়ে তো অনেক কমপ্লেক্স আছে এই ভোটটা নিয়ে। তারেক রহমান সাহেব এর আগে যখন বলেছেন তখন বলেছেন যে গণভোটের চেয়ে মানে গণভোটের বিপক্ষে তিনি ছিলেন, গণভোটের চেয়ে কৃষকের পেঁয়াজের নিশ্চয়তা করা, হিমাগার করা ভালো। কিন্তু উনি হঠাৎ করে ইলেকশন প্রচারে যখন গেলেন তারও প্রায় 4-5 দিন পর উনি গিয়ে হার পক্ষে ভোট চাইলেন, যখন ডাকসু সাদিক কায়েম তাকে খোঁচা দিল যে তারেক রহমান কেন হাতে ভোট চাচ্ছেন। আপনার কি মনে হয় উনি শেষ পর্যন্ত ওনার এই অবস্থানটা কেন পরিবর্তন করলেন? উনি কেন পরিবর্তন করেছেন এর পিছনে ওনার রাজনীতি আছে। আপনার বিশ্লেষণ। জি, আমি বলি আমার মতে ওনার এই মানে যেটা বলেছেন উনি কিভাবে মিন করেন আমি সেটা আমার কাছে ক্লিয়ার না। এই কারণে দেখেন, হানা ভোটটা কিসের জন্য? সংস্কারের জন্য। তো যে সংস্কার প্রস্তাবগুলি তা এই মানে এখানে আনা হয়েছে জুলাই সনদের মধ্যে, এই সংস্কার প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি জায়গায় ওনার দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেকগুলি জায়গায়। এবং যদি বিজয়ী হয় তাহলে কি ওনার সেই নোট অফ ডিসেন্ট গুলো বলবৎ থাকবে? যদি বিজয়ী হয়, জুলাই সনদ পাস হয়ে যায়, তাহলে যে জায়গাগুলো যদি নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলোর কি হবে? সেগুলো কি তাহলে পাস হয়ে গেল? তাহলে যদি উনি জনগণকে বলেন যে তোমরা হাতে ভোট দাও, তাহলে তো জুলাই সনদ পাস হয়ে গেল। তাহলে যেগুলো তুমি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেগুলো তো কার্যকর থাকলো না। যদি কার্যকর না থাকে তাহলে নোট অফ ডিসেন্ট দিতে গেলেন কেন? আমার এটা একটা প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে উনি যদি এই সংস্কারকে সম্পূর্ণভাবে প্রয়োজনীয় মনে করেন, জাতির জন্য প্রয়োজনীয় মনে করেন, তাহলে ওনার এতদিন ধরে যেন আলোচনা করছিলেন রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেটার কি হবে? তো সেটা কি বাতিল হয়ে গেল? যদি বাতিল হয় ওটার জন্য উনি যে শ্রম দিয়েছেন, সারা দেশের মানুষকে বুঝিয়েছেন, জানিয়েছেন, 31 দফার প্রতি মানুষকে মুগ্ধ করার চেষ্টা করেছেন, সেটার কি ওই প্রক্রিয়া কি বন্ধ? তাহলে উনি 31 দফাকে বাতিল বলে ঘোষণা করলেন। দেখেন, দু ধরনের সংস্কার, একটা হলো 31 দফার সংস্কার, আর একটা হলো জুলাই সনদ, জুলাই সনদের সংস্কার। এই দুটা সংস্কার কিন্তু দুটা সংস্কারের প্রস্তাবের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বিরোধ আছে। যেমন 31 দফার সংস্কার প্রস্তাবের মধ্যে উচ্চকক্ষ নাই, এটা তো একটা বড় পরিবর্তন, উচ্চকক্ষ নাই। আবার জুলাই সনদের মধ্যে উচ্চ কক্ষ আছে, আবার উচ্চ কক্ষের মধ্যে উচ্চ কক্ষের 100 সদস্য কিভাবে নির্বাচিত হবে তার প্রক্রিয়া আছে, যে সেটা হবে পিয়ার পদ্ধতিতে। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তাহলে যদি জুলাই সনদ পাশ হয়ে যায় তাহলে কি পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ হবে? সেটা কি বিএনপি মানবে? তাহলে বিএনপি কি নিজে যেটা মানবে না সেটা মানানোর জন্য জনগণকে বলছে? তাহলে কি বিএনপি বাধ্য হয়ে গেল? শুনেন, তারেক রহমান আমি ওনাকে খুবই একজন শার্প পলিটিশিয়ান বলে বিবেচনা করি।
এখন উনি এত সব চিন্তা করেই নিশ্চয়ই বলেছেন। ওনার চিন্তাটা আমার মতো মূর্খ লোক ঠিক অনুসরণ করতে পারছি না, ফলো করতে পারছি না। আমি বুঝতে পারছি না উনি আসলে কি বলতে চাচ্ছেন। মানে জামাতের আমির কিন্তু অলরেডি একটা খোঁচা দিয়ে দিছে যে ঠেলায় পড়ে হা বলছে, এটা কিন্তু ইঙ্গিতপূর্ণ। জামাতের আমির নিজে বলছে। অবশ্যই ইঙ্গিতপূর্ণ। এখন এই খোঁচাটা তো তারেক রহমান সাহেব ইনভাইট করেছেন, এই খোঁচা তো তারেক রহমান ইনভাইট করেছেন। ওনার হা আসবার না বলতে হবে কেন? হা না উনি জনগণের উপরে ছেড়ে দিবেন। জুলাই সনদ নিয়ে বিএনপির যেটা বলা, সেটা তো বিএনপি ওই আলোচনা চলাকালে, ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালেই বলে এসেছে। তার পক্ষে ওনাকে ভোট চাইতে হবে কেন? ভোট চাওয়াটা তো ঠিক না। হা না জনগণের ব্যাপার, হা না তো জনগণের ব্যাপার, জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি আপনার দলের জন্য ভোট চান, আপনি দলের জন্য ভোট চান, আপনি হা না পক্ষে ভোট চাচ্ছেন। ভাই, বিএনপি এত বড় পার্টি, তাদের নিশ্চয়ই কোনো ইকুয়েশন আছে, আমি বলতে পারবো না কি ইকুয়েশন, কিন্তু এই ইকুয়েশনটা আমার মতো মূর্খ লোক বুঝতে পারছে না। এই হলো সমস্যাটা। আমি বুঝি না যে উনি আসলে কোনটা করলেন। উনি কি জামাতের ফাঁদে পা দিলেন? উনি কি নিজেদের 31 দফায় যে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাব, সেটাকে ইগনোর করলেন, সেটাকে অবমূল্যায়ন করলেন? উনি কি ওই জুলাই সনদ প্রণয়নের সময় ওনার দলের দেওয়া নোট অফ ডিসেন্ট গুলোকে বাতিল করে দিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে নাই, আমি জানি না। আচ্ছা আমি আপনার কাছে বুঝতে চাই, ধরেন না জিতে গেল এই নির্বাচনে, মানে তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বাংলাদেশ স্থবির হয়ে যাবে, সংবিধান এলোমেলো হয়ে যাবে, আমাদের জীবনযাত্রা সব নষ্ট হয়ে যাবে? মানে না জিতে গেলে সরকার যে এত একেবারে অ্যাগ্রেসিভ হয়ে নেমেছে, আমি গ্রামে গঞ্জেও দেখে আসছি ইউনো সাহেবরা বিশাল স্টেজ করে হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মানে এতটা কেন? মানে না জিতলে কি এমন সর্বনাশ হবে? না জিতলে যেটা হবে যে আলী রিয়াজ সাহেব সহ কিছু ভাড়াটে বুদ্ধিজীবী বাংলাদেশকে কিভাবে চলতে হবে সে জ্ঞান দিতে আসলে বিদেশ থেকে, বুঝছেন না? তারা মনে করে আমরা সবাই হলাম গিয়া কি বলবো আমি, আমরা সবাই দেশে মানুষ যারা আছি সবাই ঘাস বিচালি খড় টর খেয়ে বড় হয়েছে, এদের মাথায় কোনো বুদ্ধি নাই, সব বুদ্ধি তাদের মাথায়, তারা ঠিক করে দেবে, ওই আমেরিকার নাগরিক গুলো ঠিক করে দেবে আমরা বাংলাদেশের মানুষ কিভাবে চলবো। আর আমাদের বাংলাদেশের কতগুলি মানুষ বুঝে হোক না বুঝে হোক সেটা নিয়ে লাফাচ্ছে। আমি একটা কথা বলি আপনাকে, এই জুলাই সনদ যেটা প্রণয়ন হয়েছে, এটাই ঠিক একটা সনদ হতে পারে কি সেই সনদটা তারা এই গণভোটের মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলোর উপর চাপিয়ে দিচ্ছে যে তোমাকে এটাই প্রণয়ন করতে হবে, এটাই বাস্তবায়ন করতে হবে, কারণ এর বাইরে আর কিছু নাই। এরা কারা? যারা প্রণয়ন করেছে এরা কি জনগণের প্রতিনিধি? মানে জনগণের প্রতিনিধি আপনি আমাকে এই কথাটা বলেন, বলবে 30টা দল, এই 30টা দল, যে 30টা দল ওখানে ছিল সেই 30টা দলের মধ্যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি লিখে রাখেন 5টা থেকে 6টা দল ছাড়া আর কোন দল একটা আসনেও জিতবে না, 1% ভোটও পাবে না।